সবেমাত্র কলেজ থেকে ফিরেছি। মা আমাকে বলল, ৫টার সময় দেখাশোনা আসবে। রেডি হয়ে থাকিস। আমি বললাম, ৫টার সময় দেখাশোনা আসবে আর তুমি আমাকে এখন বলছো? মা বলল, সবকিছু তোকে কি আগে থেকে জানাতে হবে নাকি? আমি বললাম, দেখাশোনাটা আমার। আমাকে আগে জানাবে না তো কাকে জানাবে? মা তখন রেগে গেল। মা বলল, এতদিন ধরে দেখাশোনা হচ্ছে, একটাও তো ঠিক হচ্ছে না। তাহলে এত কথা বলিস কেন? আমি আর কোনো কথা বললাম না। এসব কথা শুনে শুনে আমার অভ্যেস হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছি। 4:45 বেজে গেছে। হঠাৎ করে শুনলাম তারা বাড়ির কাছে চলে এসেছে। হুড়পাড় করে বিছানাপত্র গুছিয়ে নিলাম। তারপর বাথরুমে চলে গেলাম। আর এদিকে আমার মা বৌদি দুজনে চা জল খাবারের ব্যবস্থা করছে। এমন করতে করতে ওরা ঘরের মধ্যে চলে এলো। আমি ওয়াশরুম থেকে বেরিয়ে মার ঘরে গেলাম। সেখানে আমাকে রেডি হতে হবে। তারপর যথাসময়ে আমার বৌদি আমাকে নিয়ে ঘরের মধ্যে গেল। সেখানে বাবা, মামা, দাদা সবাই রয়েছে। পাত্র, পাত্রের বাবা-মা সবাই আছেন। ওনাদেরকে দেখে আমি চিনতে পারলাম। কারণ ওনারা ১ মাস আগে আমাকে দেখতে এসেছিলেন এবং ওনারা বলেছিলেন ওনাদের পছন্দ হয়েছে। ছেলে আসবে এবার। তো আজ তাঁরাই এসেছেন। আমার বৌদি আমার পাশে দাঁড়িয়ে রইল। সবাই তখন কথা বলছে। আমার বৌদি মাঝখানে জিজ্ঞেস করল, আচ্ছা পাত্র কি করে? মামার সঙ্গে সঙ্গে বলে উঠল, আমার সব জেনে নিয়েছি বৌমা। পরে আমরা তোমাকে বলবো। তুমি এখন শুধু ওর পাশে দাঁড়িয়ে থাকো। কথাটা শুনে আমারও খারাপ লেগেছে। বৌদির তো খারাপ লেগেইছে। বৌদির সঙ্গে সঙ্গে আর চলে আসতে পারছিল না লজ্জায়। কিন্তু বেশিক্ষণ আমার পাশে আর দাঁড়ালো না। চলে গেল ঘরের মধ্যে। তারপর ৫ মিনিট বসেছিলাম। তারপর ওনারা নিজেরাই আমাকে চলে যেতে বললেন। আমি যেতে যেতে শুনতে পেলাম মা বৌদিকে বলছে, ওখানে বড়রা রয়েছে, তুমি কেন কথা বলতে গেছো? আমি বললাম, কেন মা? বৌদি জিজ্ঞেস করবে না? বৌদি কি মানুষ নয় নাকি? ও তো আমার থেকে বড়। তাহলে ও কেন জিজ্ঞেস করবে না? ও যেটা জানে না জিজ্ঞেস করেছে। তা বলে মামা এরকম ভাবে বলবে সবার সামনে? বৌদির চোখ দুটো ছলছল করে উঠল। মামা কথাটা শুনতে পেয়েছিল ঘরে ঢুকতে ঢুকতে। বলল, কি কথা হচ্ছে আমার নামে? আমি বললাম, না মামা, এটা তোমার করা ঠিক হয়নি। তুমি কেন এটা বললে? বৌদি জানতে চেয়েছে। তো তুমি তা বলে সবার সামনে ওইভাবে বলবে? মামা বলল, আমার ঘাট হয়েছে। বৌমা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। বৌদির চোখ দুটো ছলছল করছিল কিবা, তারপর সঙ্গে সঙ্গে হেসে ফেলল। তারপর বৌদি বলল, না মামা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপর এই দেখাশোনাটাই আমার ফাইনাল হয়ে গেল। আসলে আমার জন্য এত দেখাশোনা হয়েছে যে কেউ আর দেরি করতে চাইছে না। যা হোক একটা হলেই হলো। সে কোম্পানির চাকরি হোক আর যাই হোক, ছেলেটা কোম্পানিতে কাজ করে। আমার আর কিছু বলার মুখ ছিল না। ওরা যেটা করবে আমি স্থির করে নিয়েছিলাম সেটাই হবে। তারপর যথাসময়ে আমার বিয়েটা হয়েই গেল। আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুর-শাশুড়ি এবং আমার স্বামীরা ২ ভাই। আমার স্বামী বড় এবং আমার একটা দেওর আছে। তো সেই দেওরের বিয়েটা আমাদের থেকে আগেই হয়েছে। আগে হলে কি হবে? সে আলাদা। এবার যেহেতু আমাদের সঙ্গেই বিয়ের আগে থেকে আমার শ্বশুর-শাশুড়ি থাকেন, সেহেতু সমস্ত দায়িত্ব আমাদের। আর বাড়ির বড় বউ বলে কথা, সমস্ত দায়িত্ব তো নিতেই হবে। কিন্তু সমস্যা হলো, আমার শ্বশুর-শাশুড়ি আমার কাছেই থাকে। সবকিছু আমাদের কাছে। কিন্তু আমার শ্বশুর-শাশুড়ি তাদের ছোট বৌমাকেই বেশি কেয়ার করছে দেখছি আজকাল। ১ম সেটা দেখিনি। ১ম আমার শাশুড়ি মা আমার জায়ের সম্বন্ধে আমার কাছে অনেক কথা বলত। আমি এখান থেকে শুনতাম, ওখান থেকে বের করে দিতাম। কারণ আমি নতুন মানুষ। আমি অত কিছু বুঝবো না। আমি চোখের সামনে যেটা দেখব, যেটা অন্যায় দেখব, সেটাকেই বলব। তারপর দেখলাম, আমি যখন আমার শাশুড়ি মার এইসব কথাগুলোকে খুব একটা কানে নিইনি, আমার শাশুড়ি মার খুব একটা ভালো লাগলো না ব্যাপারটা। তারপর থেকে আমি লক্ষ্য করছি, আমার শাশুড়ি মা আস্তে আস্তে
আমার জায়ের সাথে একটু বেশিই মেশার চেষ্টা করছে। কিন্তু আমার জায়ের সাথে তো আমার কোনো খারাপ কিছু নেই। আমি আমার জায়ের সাথেই ভালোভাবে চলতাম। তারপর একদিন আমার শাশুড়ি মা আমার স্বামীর কাছে এসে বলল, "আ বড় খোকা, তোর ভাইঝির আ ভর্তি হওয়ার জন্য ৳১০,০০০ লাগবে। আ ওর কাছে তো অত নেই। ও ৳৫,০০০ ওর কাছে আছে। ও বলল একটু যে তোর কাছ থেকে যদি ৳৫,০০০ জোগাড় করে দিতে পারি, তাহলে খুব ভালো হয়। আর ও পরের মাসে দিয়ে দেবে।" আমার স্বামী তো অবাক হয়ে গেল। সে কি? ওর মেয়েকে ও ভর্তি করবে স্কুলে। আমি কেন টাকা দেব? আর আমার কাছে অত টাকা বা কোথায়? বলল, "আমি দিতে পারব না। তুমি গিয়ে বলে দিও।" তারপর আমি আমার স্বামীকে বললাম যে, "দেখো, ও বিপদে পড়েছে। তুমি ৳৫,০০০ না হয় দিয়েই দাও। আছে তো তোমার। মিথ্যে কথা বলে কি হবে বলো? দিয়ে দাও।" তখন আমার স্বামী বলেছিল, "তুমি জানো না ওদেরকে। আমি তো ওদের চিনি। আর আমার মাকেও আমি খুব ভালো করেই চিনি। এই চাইলো, পরে দেখবে ১ মাস পরে ও আমাকে টাকা দেবেই না। উপরন্তু আরো ৬ মাস পর আবার আমার কাছে টাকা চাইবে। ও চাইবে না, ওর বউকে দিয়ে চাওয়াবে কিংবা মাকে দিয়েই চাওয়াবে আমার কাছে। এর আগে অনেকবার হয়েছে এটা।" আমি বললাম, "ঠিক আছে। তুমি এটা শেষবারের মতো না হয় দাও। আমার কথা রাখো। তারপরে তুমি সেরকম যদি কিছু হয় তাহলে তখন তুমি বন্ধ করে দিও।" তখন আমার স্বামী মাকে ডেকে ৳৫,০০০ দিয়ে দিল। মা সেটা ছোট ছেলের হাতে দিয়ে দিল। তারপর দেখলাম ১ মাস কেটে গেল, ২ মাস কেটে গেল। এইভাবে ৬ মাস কেটে যাওয়ার পরও টাকা দেওয়ার নাম করছে না। তখন আমার স্বামী শাশুড়ি মাকে ডেকে বলল, "মা, তুমি ওকে বলো যে টাকাটা আমার লাগবে। ও তো ১ মাস পরে দিয়ে দেওয়ার কথা বলেছিল না? এখন তো ৬ মাস হয়ে গেছে না? তো এখন দিতে বলো।" আমার শাশুড়ি মা এক মুহূর্ত সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গেই বলে দিল, "ওর কাছে এখন টাকা নেই বাবা। ও কোথায় পাবে?" আমি তখন আমার শাশুড়ি মাকে দেখে অবাক হয়ে গেলাম। এটা কিরকম কথা? আমি তবু কোনো কথাই বললাম না। আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলল, "দেখেছ তো? এইজন্যই আমি ওকে কিছুই দিতে চাই না। ও সবসময় এইভাবে আমার কাছ থেকে টাকা নেয়, কিন্তু দেয় না। কিন্তু তখন আমি বিয়ে করিনি তাই আমি কিছু বলতাম না। কিন্তু আমার তো এখন সংসার হয়েছে, বাবা-মা আছে। তাহলে সবাইয়ের দেখতে গেলে আমার কাছ থেকে টাকা যদি এইভাবে নিয়ে আর না দেয়, তাহলে আমি কিভাবে চালাবো সংসার?" আমার শাশুড়ি বলল, "আচ্ছা ঠিক আছে, আমি ওকে একবার বলে দেখছি।" তখন আমি বললাম, "মা, আপনি ওকে কিছু না জিজ্ঞেস করে আপনি নিজের থেকেই বলে দিলেন যে ওর কাছে টাকা নেই। আপনি তো আগে ওকে জিজ্ঞেস করুন, বলুন যে এরকম দাদা টাকা চেয়েছে। আপনি সেগুলো না জিজ্ঞেস করে আপনি নিজের থেকেই বলে দিলেন যে ওর কাছে টাকা নেই। এটা কেমন কথা মা?" আমার শাশুড়ি তখন চুপ হয়ে গেল। সেই টাকা আমরা আর পাইনি। বছরখানেক হয়ে গেছে। আবার যখন পরের বছর নতুন ক্লাসে উঠবে, তখন আবারও টাকার প্রয়োজন। আবারও এসেছে। এখন আর মাকে দিয়ে নয়, এখন বউকে দিয়েই পাঠিয়েছে। "আমার কাছে দাও।" আমার জা এসে বলল, "দিদিভাই, আ খুব সমস্যায় পড়েছি। যদি কিছু টাকা ধার পেতাম তাহলে খুব ভালো হতো।" আমি বললাম, "কি সমস্যা?" বলল, "ওই মেয়েকে নতুন ক্লাসে ভর্তি করাবো, রি-অ্যাডমিশন আছে তো। তো এবছর ৳১২,০০০ লাগবে। ৳৮,০০০ জোগাড় করতে পেরেছি, কিন্তু ৳৪,০০০ আর পারছি না।" আমি তখন সাহস করে বললাম, "গত বছর তুমি ৳৫,০০০ নিয়েছিলে না? সে টাকাটা এখনো পাইনি। সুতরাং আর আমরা টাকা দিতে পারছি না।" কথাটা এইভাবে বলব সেটা আমার জা ভাবেনি। কারণ আমার জা শুনেছে আমার শাশুড়ি মার কাছ থেকে যে গত বছর টাকাটা আমার জন্যই আমার স্বামী ওদেরকে দিয়েছিল। তাই সরাসরি আমার কাছেই এসেছে। আমি যে এইভাবে না করে দেব সেটাও বুঝতে পারেনি। ও তখন অপ্রস্তুতে পড়ে গেছে।
তখন বলল, "না, না দিদি আমি এবছর পুরোটাই দিয়ে দেবো। ৫,০০০ টাকা আর এবারে ৪,০০০ টাকা। ৯,০০০ টাকা পুরোটাই আমি দিয়ে দেবো।" আমি বললাম, "দেখো, টাকা থাকলে তো আমি দেবো। আর যদি তুমি ধার নাও, সেই ধারটা যদি ঠিক টাইম মতো তোমরা মিটিয়ে দাও, তাহলে না আমি আবার দিতে পারি। কিন্তু তুমি টাকা নিচ্ছ, অথচ সময় মতো দিচ্ছ না। এটা কেন? আমি তো শুনেছি ছোটদা খুব ভালো কাজ করে। তাহলে টাকাগুলো নিয়ে কি করো তোমরা? আর একটা বাচ্চাকে প্রতি বছর স্কুলে ভর্তি করানোর সময় তুমি টাকা চাইবে। নিজের যদি ক্ষমতা না থাকে, তাহলে ঐরকম স্কুলে তো পড়ানো সম্ভব নয়। আচ্ছা, আজকে যদি আমি টাকাটা না দিই, তাহলে কি তুমি তোমার মেয়েকে ভর্তি করাতে পারবে না?" তখন বলল, "না, পারব না।" আমি তখন বললাম, "তাহলে তোমরা কোন ভরসায় ওরকম স্কুলে পড়াচ্ছ যেখানে প্রতি বছরে এই টাকাটা লাগে? তোমরা দিতে পারবে না জানো, তবুও কোন ভরসায় পড়াচ্ছ?" আমার যা বলল, আমার বর সবসময় বলে, "দাদা আছে তো, দাদাই সব দিয়ে দেবে এখন।" আমি বললাম, "এটা আবার কি কথা? দাদার সংসার হয়েছে, ২ দিন পরে তারও ছেলে মেয়ে হবে। তার ভরসায় তুমি মেয়েকে ভর্তি করেছো স্কুলে? এটা কেমন কথা?" আমার যা তখন কেঁদে ফেলল। এমন একটা গোপনীয় কথা আছে যেটা আমাদের বাড়ির কেউ জানে না আজ পর্যন্ত। এবং আমার যা কোনোদিনও কাউকে বলেওনি। যেটা আমার যা আমাকে বলল। আমি ২ মিনিট কোনো কথা বলতে পারিনি সেই কথাটা শোনার পর। আমার যা আমাকে বলল, "দিদিভাই একটা কথা তোমাকে বলি, যেটা কেউ জানে না।" আমি বললাম, "হ্যাঁ বলো।" "তোমার দেওর আরেকটা বিয়ে করেছে।" আমি তো অবাক হয়ে গেলাম। মাথায় যেন বজ্রপাত পড়ল। আমি বললাম, "তুমি কি বলছো? কবে?" বলল, "তোমার বিয়ের আগে থেকে।" বললাম, "মানে? অথচ বাড়ির কেউ জানে না?" বলল, "না, আমি কাউকে বলিনি। আমার মান-সম্মান আছে। আমি প্রচন্ড মান-সম্মানের ভয় পাই। এই কথা কাউকে আমি জানালে সেটা যদি ছড়িয়ে যায়, তখন আমার কি হবে?" আমি বললাম, "কিভাবে তুমি জানতে পারলে?" ও তখন বলল, ওর ফোনটা একদিন আমি ঘাঁটতে, ঘাঁটতে দেখলাম একটা মেসেজ। লেখা আছে, "তুমি কখন আসবে?" আমি তো দেখে অবাক ফোনটা। আমি তখন আমার বরকে জিজ্ঞেস করলাম, "এটা কে? এইভাবে জিজ্ঞেস করছে তোমায়?" ও তখন আমাকে এড়িয়ে গেল। আমি সেদিনকার মতো কিছু বলিনি। তার পরের দিন আবার আমি দেখলাম সেই একই নামের মহিলা আবারও ওকে হোয়াটসঅ্যাপ করেছে এবং সেখানে লেখা আছে, "তুমি কি শুধু তোমার বড় বউয়ের প্রতি দায়িত্ব পালন করবে? আমার প্রতি তোমার কোনো দায়িত্ব নেই?" আমি সেদিন দেখে দিদিভাই আমি যেন অজ্ঞান হয়ে গেছি। আমার এরকমটা মনে হচ্ছে যে আমি আর নেই। আমি তখন ওকে খুব জোর করলাম, "বলতেই হবে তোমাকে। কি ব্যাপারটা?" ও তখন আমাকে বলল যে, "আমার যে প্রেমিকা ছিল, আমি তাকে আবার বিয়ে করেছি। তোমার সঙ্গে বিয়ে আমার জোর করে দেওয়া হয়েছে। আমি সেটা মেনে নিতে পারিনি। তাই আমি পরে আবার ওকে বিয়ে করেছি।" আমি বললাম, "তুমি এতদিন কই আমাকে জানাওনি তো?" ও তখন বলল যে, "জানাবো কি করে? বউকে কখনো জানানো যায় যে আমি আরেকটা বিয়ে করেছি?" আমি তখন, দিদিভাই আমি জানি না আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সেখানেও তার একটা ছেলে হয়েছে। ও দুটো সংসার টানতে, টানতে হিমশিম খেয়ে যাচ্ছে। আমি সব বুঝতে পারছি। তবুও আমার ইচ্ছে আমার মেয়েটাকে ভালো স্কুলে পড়াবো। তাই আমি এই স্কুলে দিয়েছি। আমার জায়ের এইসব কথাগুলো শোনার পর আমি জানি না আমি কি বলবো। আমার চোখ থেকে জল আপন নিয়মে গড়াতে লাগলো। আমি বললাম, "এর পিছনে এত ঘটনা!
যেটা আমরা কেউ জানি না। আমি তখন স্থির করলাম। ওকে বললাম যে, "শোনো, তোমাকে স্বনির্ভর হতে হবে। আমি তোমাকে আমাদের পাশে যে জায়গাটা রয়েছে, ওখানে একটা দোকান করে দেব। ভুসিমালের দোকান। তুমি সেই দোকান নিয়ে বসে থাকবে। আর বাচ্চার দিকে খেয়াল রাখবে। যে এই অন্যায়টা করেছে, তাকে আর বাড়তে দেওয়া যাবে না। এইভাবে তো চলতে পারে না। আমি তোমার পাশে আছি। তুমি চিন্তা করো না।" বলে আমার কাছে টাকা ছিল। আমি সেই টাকার থেকে ৳৪,০০০ ওকে দিলাম। আর ২ মাসের মধ্যে আমি ওকে একটা দোকান বেঁধে দিলাম। এবং তারপর থেকে সবাই জেনে গেল যে আমার দেওর আরেকটা বিয়ে করেছে। আমার যাকে আমি বলেছিলাম যে, "তুমি ওকে ডিভোর্স দিতে চাও?" ও তখন বলল, "না দিদিভাই, আমি ওকে ছাড়া থাকতে পারব না। ও যেমন আছে থাক, যেমন দিচ্ছে দিক। আর এই যে তুমি দোকান বেঁধে দিয়েছো, এর থেকে যা রোজগার হয় আমার চলে যাবে।" সেখান থেকে আমার স্বামী তার ভাইঝির জন্য অনেক ভাবে। অনেক কিছু করার প্ল্যানও করেছে। ভাইকে দিয়ে আর সে বিশ্বাস করে না। আর আমরা সবাই মিলে একসাথেই আছি। ঐরকম একটা মানুষকে আলাদা করে থাকতে দেওয়া যায় না। ১ম এ অনেক কিছু খারাপ ভেবেছিলাম। কিন্তু পরে যখন আসল ঘটনাটা জানতে পারলাম, তার প্রতি আর কোনো রাগ থাকে না। তার প্রতি যে মায়াটা জন্মেছে, সেটা মুখে বলা যাবে না। তাই আমার যতটুকু ক্ষমতা আমি তাকে সাহায্য করেছি। সবকিছু জেনে তবে একটা মানুষের প্রতি রাগ বলো, অভিমান বলো করা যায়।